বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে বন্ধুরা আমরা 1.2 এর পাটিগণিততা অর্থাৎ অনুসরণী 1.2 এর কয়েকটা কাজ নিয়ে আলোচনা করব বন্ধুরা। এই যে দেখো 11 পৃষ্ঠায় একটা কাজ আছে, এই যে এখানে দুইটা কাজ আছে 11 পৃষ্ঠায়। এরপরে দেখো 12 পৃষ্ঠায় কাজ আছে। এই কাজগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব বন্ধুরা। এখানে আমাকে 2-3 জনে কমেন্ট করছে, জানাইছে যে স্যার আমাদের 11 পৃষ্ঠার কাজগুলো একটু সমাধান করে দিলে ভালো হতো। এছাড়াও আমার কয়েকজন স্টুডেন্ট আমাকে অনুরোধ করছে, তো তাদের পরিপ্রেক্ষিতে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। তোমাদেরও বন্ধুরা, তোমরাও যদি যে কোনো অঙ্ক যদি দরকার হয় যে কোনো চ্যাপ্টারের, তাহলে সেটা কমেন্টে জানাইলে আমি ওই অনুযায়ী তোমাকে সেই অঙ্কটার সমাধান করে দেব বন্ধুরা। তো তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট পেলে কাজ করতে আরো উৎসাহ বোধ করি বন্ধুরা। তো চলো আমরা এখানে কাজ 1 নিয়ে আজকে আলোচনা করব। কাজ 1-এ কি বলছে দেখো। কাজ 1-এ বলছে দেখো, 27 সমস্ত 46 ডিভাইডেড 49 এর বর্গমূল নির্ণয় করতে বলছে বন্ধুরা। তাই আমরা এখানে দেখো অঙ্কটা যদি উঠাই এরকম ছিল, 27 সমস্ত 46 ডিভাইডেড 49 এত এর বর্গমূল, এর বর্গমূল নির্ণয় করে। হাতের লেখা বন্ধুরা, মাউস দিয়ে লিখতে হয়তো একটু কষ্ট হয়, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বন্ধুরা। দেখো নির্ণয় করি। তাহলে আমরা এখানে দেখো 27 সমস্ত 46 ডিভাইডেড 49 এর বর্গমূল নির্ণয় করুন। এখানে আমরা অঙ্ক যদি শুরু করি, তাই সর্বপ্রথম আমাকে বর্গমূল চিহ্ন দিতে হবে। তোমরা জানো যে রুট চিহ্নকে বলা হয়েছে বর্গমূল। তাহলে এখানে আমরা একটা রুট চিহ্ন দিব বন্ধুরা। এই যে এখানে লিখুন কত, 27 সমস্ত 46 ডিভাইডেড 49। এখন দেখো এটা এখন একটা মিশ্র ভগ্নাংশ আছে। এটার আমাদের অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে গেলে এই 27-এর সাথে 49 গুণ করতে হবে। চলো আমরা একটু গুণ করে আসি। দেখো 27 গুণন 49 গুণ দিলে কত হয়েছে দেখো 1323 হয়েছে। এর সাথে আমাকে যোগ করতে হবে কত, 46। তাহলে কত হয় দেখো 1369 হয় বন্ধুরা। তাহলে এখানে প্রথমে 27-এর সাথে 49 গুণ দিবা, ওই গুণফলের সাথে 46 যোগ করলে হয় 1369। আর এখানে থাকে কত, 49, এবং রুটটা তো থাকতেই আছে আমাদের। এখন দেখো বন্ধুরা, এই যে রুটটা আছে না, এই রুটটা কিন্তু 1369 রুটও আছে, আবার তোমার 49-এর উপরেও আছে।
এখন যদি আমরা এটা জাস্ট একটু আলাদা করে পারি, দেখো 1369 এর উপরে আমরা রুট দিলাম, আবার দেখো 49 এর উপরেও রুট দিলাম, অর্থাৎ রুটটা আলাদা করে পারিলাম। 1369 এর উপরে রুট দেও তো বন্ধুরা, এখানে এটার উপরে রুট দেও তো, রুট দাও এখানে কত 1369, দেখো কত আসছে 37 আসছে। তাহলে 1349-এর বর্গমূল হচ্ছে কত 37, সরি, আর 49-এর বর্গমূল তো তোমরা জানোই যে 7। এখন চাইলে তোমরা এখানে এটারে ভাগ করতে পারো বন্ধুরা, যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাই 7 37-এর ভিতরে কত 5 বাজে, 5 7 কত 35, বিয়োগ করলে কত থাকে 2 থাকে। তাহলে এখানে কত হলো দেখো 5 সমস্ত 7-এর 2। এটাই ছিল বন্ধুরা এই যে আমাদের কাজ 1 নম্বরের উত্তর, অর্থাৎ এটাই ছিল আমাদের বর্গমূল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 2 নম্বর কাজটা, বন্ধুরা যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবা। 2 নম্বর কাজে কি আছে দেখো, এক সমস্ত 5-এর 4 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে দেখো আমি যদি 2 নম্বর কাজটা লিখি, কি ছিল এক সমস্ত 4 ডিভাইডেড 5, মেবি এটাই ছিল বন্ধুরা, 4 ডিভাইডেড 5, এত কে 2 দশমিক 2 দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত কি করতে বলছিল, নির্ণয় করতে বলছে। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 2 দশমিক এতকে বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এতকে দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। নির্ণয় করি, রেখে দিলাম যে করি। তো চলো এটা বর্গমূল করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, আমাদের এখানে বর্গমূল দিতে হবে চিহ্ন। এক সমস্ত কত 5 ডিভাইডেড 4, দেখো তো এটা যদি আমরা সমস্ত ভাঙ্গাই তাহলে 5 একে 5 আর কত 9 হয়, আর এইখানে কত বন্ধুরা 5 হয়। এখন আসন্ন মানে যখন তুমি এইরকম এই যে এখানে এরকম আসন্ন মানে যখন বর্গমূল নির্ণয় করবা, তখন নিচের সংখ্যাটারে সবসময় পূর্ণ সংখ্যা বানায় নিবা বন্ধুরা, অর্থাৎ একটা বর্গ সংখ্যা বানায় নিবা। দেখো 5 কিন্তু 5-এর যদি তুমি রুট দাও তাহলে এটা কিন্তু একটা ইনফিনিটিভ নাম্বার আসবে।
তাই এখানে আমাদের হরটাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যা ভাঙাইতে হবে। তো এর জন্য আমি কি করুম দেখো, 9 গুণন 5, দেখো আবার 5 গুণন 5, অর্থাৎ হরটার আমি একটা পূর্ণ সংখ্যা বানাই নিই বন্ধুরা। তাহলে দেখো এখানে কত আসে, 5 নং 45 আসছে কত, 5 5 25। এখন যদি তুমি এখানে রুটটা আলাদা করে দাও, তাহলে দেখো 45-এর উপরে রুট হইল আর 25-এর উপরে রুট হইল। এখানে মান বাই করো তো, রুট 45 রুট 45, দেখো কত আছে দেখছো, 6.70820। আমরা এটাকে যদি রুট করি তাহলে আমাদের কত আসে, সরি 6.70, এরপর কত আসলো 6.70820, এরকম একটা মান আছে 820, আরো কত আছে 39325, এটা বিশাল মান আছে দেখো 39325 এরকম আছে আর কি। আর 25-এর উপরে রুট দিলে কত আসে, 5 আসে। এখন এই মানটারে এই যে 5 দিয়ে এই মানটারে তুমি ভাগ করবা, দেখো এটা তুমি ক্যালকুলেটরে করতে পারো, এখানে ক্যালকুলেটরে করো বন্ধুরা, দেখো এটা দিয়া ভাগ দাও কত দিয়া, 5 দিয়া, তাহলে দেখো 1.3414 এরকম আছে। দেখো এটা ভাগ করলে আসে কত, 3 কেন 1.34 341464 34164 এরকম আছে। এখন বন্ধুরা আমাকে বলছে কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত নিতে, তাহলে আমি কি করুম 1.34 এত পর্যন্ত নিয়ে এখানে আমরা প্রায় দিয়েছি বন্ধুরা। তো আশা করি তোমরা এই কাজটা বুঝতে পারছো। এই জায়গাটা একটা বিষয় হলো যে তোমাকে দেখতে হবে যে হর মানে নিচের হরটা, অর্থাৎ এই ভগ্নাংশের হরটাকে তোমার একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে বানাইতে হবে। তো এখন 5-এর যদি তুমি রুট দাও বন্ধুরা, তা কিন্তু এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না, এটা একটা ভগ্নাংশ সংখ্যা হবে এবং সেই ভগ্নাংশটা হবে অসীম। তাই এখানে আমরা কি করছি, লব এবং হরের 5 দিয়া গুণ করে এরপর আমরা রুট ভাঙাইছি, এরপরে 5 দিয়ে ভাগ করছি, ভাগ করলে 1 পয়েন্ট এত আসছে। আমাদের যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে, তাই আমরা এটা 2 দশমিক স্থান পর্যন্ত নিছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে বন্ধুরা দেখো আমাদের পরবর্তী কাজ হচ্ছে, এখানে যদি আমি একটু পরবর্তী কাজে যাই, পরবর্তী কাজ দেখো এখানে বলছে যে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, দেখছো এই যে এটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই সংখ্যাগুলা কোনটা মূলদ সংখ্যা আর কোনটা অমূলদ সংখ্যা, এটা দেখো তুমি যদি একটু নিচে তাকাও তাহলে মূলদ সংখ্যা কাকে বলে, দেখো শূন্য সকল স্বাভাবিক সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল
স্বাভাবিক সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। আর অমূলদ সংখ্যাকে দেখো পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। এটা একটু মনে রাখবা। চলো আমরা এখানে এটা একটু করবো এখন। কি আছে আমাদের? আমাদের আছে এক সমস্ত দুইয়ের এক। তো আমরা একটু করি দেখো। আমরা একটু করুম দেখো এখন। এটা আমি 1 নম্বর দিয়ে নিলাম, এক সমস্ত দুইয়ের এক। এটা মূলদ না অমূলদ সেটা লিখতে হবে। যদি মূলদ হয় তাহলে কি কারণে মূলদ হয়েছে, আর অমূলদ হলে কি কারণে অমূলদ হয়েছে, এটা কারণ উল্লেখ করতে হবে বন্ধুরা। তাহলে দেখো এখানে যদি এটার আমি সমস্ত ভাঙাই দেখো তো, তাহলে 2x এ 2 এর এক কত 3। তুমি যদি এটারে ভাগ করো দেখো তো 2 3 এর ভিতরে একবার যায় না, তাহলে কত হইলো 1। এখানে যদি পয়েন্ট 2 তো 1 এর ভিতরে যাবে না, তাহলে পয়েন্ট দিয়ে শূন্য আনা যায় না, তাই শূন্য আনলে কত 5 2 10 হয়। তাহলে দেখো বন্ধুরা এখানে 1.5 এসে এটারে তুমি চাইলে দশমিকে মানে ভগ্নাংশে প্রকাশ করতে পারতেছো না। আমরা জানি যে কোনো একটা দশমিক সংখ্যার যখন ভগ্নাংশ প্রকাশ করুন তখন দশমিকটা উঠানোর জন্য এখানে 1 নিতে হয়, এবং দশমিকের পর যে কটা সংখ্যা থাকে ওই কটা শূন্য নিতে হয়। এখানে দেখো এই দশমিকের জন্য আমি 1 নিছি, আর দশমিকের পর একটা সংখ্যা তাই শূন্য নিছি, একটা শূন্য। এখন কিন্তু আর আমাদের এখানে দশমিক নাই। তাহলে দেখো তো আমি এই সংখ্যাটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, তাই এটা মূলদ সংখ্যা। এখানে লিখতে হবে এটাই যে সংখ্যাটি 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 একটি সংখ্যাটি একটি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা। কারণ উল্লেখ করতে হবে। কারণ সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে আকারে প্রকাশ করা যায়।
এই বিষয়টা তোমাকে উল্লেখ করতে হবে বন্ধুরা, যে সংখ্যাটা কি মূলদ না অমূলদ। যখন সংখ্যাটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তখন সেটা মূলদ সংখ্যা হবে। এই গেল 1 নম্বর কাজ। এরপর দেখো 2 নম্বর কাজে কি আছে, রুট 60/25। তো চলো এখানেও আমি এটা মুছে দিই বন্ধুরা, এখানে আমরা লিখি। এখানে দেখো আমাদের এরকম আছে রুট 60/25। দেখো তুমি যদি 60-এর উপরে রুট দাও তাহলে এর ভ্যালু হবে 2, আর 5-এর উপরে 25-এর উপরে রুট দিলে কত হবে 5 হবে। এখন 5-এর 2 দিয়ে ভাগ করো তো, 5 দিয়ে 2 এর ভাগ করো, তা 5 তো 2 এর ভিতরে যাবে না, তাহলে পয়েন্ট দিয়ে এখানে কত শূন্য হইব। দেখো তো কত হয়েছে, 4/20 হয়েছে না। তাহলে এটারে যদি এখন তুমি ভগ্নাংশ আকারে দাঁড় করো, দেখো তো কত আসে এখানে। এখানে তোমার কত 0.4। এটারে ভগ্নাংশ দাঁড় করার কি আসে, এই দশমিকের পরিবর্তে 1 নিতে হয়, দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য নিছি, আর এখানে কত 60। তাহলে দেখো এটা কিন্তু ভগ্নাংশ আকারে দাঁড় করানো যায়। তাই এটা একটা মূলদ সংখ্যা। এখানে কি রাখবা যে সংখ্যাটা একটা মূলদ সংখ্যা, কারণ সংখ্যাটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো এইভাবে বন্ধুরা এটা ছিল কাজ 2 নম্বর। আশা করি তোমরা বুঝতে পারছো। ওই লেখারও ওইভাবে রেখে দিবা। এই যে এই লেখারও সকল মূলদ সংখ্যার ক্ষেত্রে একই লেখা থাকবে বন্ধুরা। এরপর দেখো এটা হচ্ছে কাজ 3 নম্বর। এখন আমরা 3 নম্বর কাজ করব। 3 নম্বর কাজে কি আছে দেখো, 27 কত 16 এরকম আছে। দেখো 27/16 এটা হচ্ছে এরকম। তাহলে দেখো তো 27-এর ভাঙান দ্বারা এইভাবে, আচ্ছা এখানে আসলে সামনে ভাঙাই, দেখো এটা 27-এর এইভাবে ভাঙান দেয়। দেখো 9 × 3 আর এখানে 16। এখানে দেখো এই রুটটা 9-এর উপরে আছে, 3-এর উপরে আছে, 16-এর উপরে আছে। তাই 9-এর উপরে রুট দিলে 3 আইব বন্ধুরা। তোমরা হাতের সামনে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটরে তোমরা হিসাব করতে পারো যে 9-এর উপরে রুট দিলে 3 আইব। এরপরে রুট 3 যেহেতু পূর্ণ সংখ্যা না, তাহলে রুটটা থাকবো 3-এর উপরে, আর 16-এর উপরে রুট দিলে 4 আইব। এখন দেখো তুমি যদি এটা একটু ক্যালকুলেশন করে আসো, কত বলছিলাম আমরা, রুট দেওয়া 9 দেওয়া যায় 3 এসে, দেখছো এটার সাথে গুণ দিবা রুট 3। দেখো এই মানটা কিন্তু এখানে শেষ না, এটা অনেক বড় মান বন্ধুরা। তার মানে এই মানটারে তুমি চাইলেই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না। তাহলে এটা কি হবে দেখো, ওই মানটা কত হয়েছিল জানি, 5.196125। এখানে এভাবে লিখে দেখো 5.19 196125 6125 আর নিচে থাকে কত 4। তাহলে এটা কিন্তু এইভাবে বন্ধুরা অসংখ্য মান যাইতে আছে। তাই সুতরাং এইগুলারে কিন্তু আমরা কখনো ভগ্নাংশ আকারে দাঁড় করাইতে পারব না। তাই এখানে রাখতে হবে যে সংখ্যাটা অমূলদ সংখ্যা। এই যে এখানে মূলদের জায়গায় তোমাকে কথাটা উল্লেখ করে অমূলদে রাখতে হবে, যে
অমূলত সংখ্যা, কারণ সংখ্যাটা ভগ্ন সংখ্যায় প্রকাশ করা যায় না। এই যে এখানে লিখতে হবে না। তাইলে কিন্তু তোমার উত্তর হয়ে গেল বন্ধুরা, এটার উত্তর। অর্থাৎ যেসব সংখ্যারে ভগ্ন সংখ্যায় প্রকাশ করা যাবে না সেটা হচ্ছে অমূলত সংখ্যা। তাই যেহেতু এই সংখ্যাটার অনেকগুলা সংখ্যা আরো আছে, তাই এটাকে আমরা কখনোই ভগ্ন সংখ্যায় প্রকাশ করতে পারব না। এই কারণে এটা একটা অমূলত সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের পরবর্তী কাজটি আছে, দেখো 1.0563, 4 নম্বর মনে করো এটা, যে 1.0563। দেখো এটা কিন্তু দশমিকের পরে 4 ঘর, এটা 4 ঘর যায় কিন্তু এটা শেষ হয়ে গেছে। তাহলে এরকম সংখ্যাগুলোর কিন্তু তুমি চাইলে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো। যেমন দেখো, আমি যদি দশমিকের পরিবর্তে 1 নেই, তাহলে দশমিকের পর কত, 4টা ঘর, তাহলে এখানে 4টা শূন্য হবে বন্ধুরা, 4টা শূন্য হবে। এবং এখানে করতে হবে তাহলে 1 0 5 6 3। তাহলে দেখো এই সংখ্যাটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে এটা একটা মূলদ সংখ্যা। এখানে রাখতে হবে যে এটি একটি মূলদ সংখ্যা, কারণ এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। একই দেখছো, অমূলদে রাখবা আর রাখবা যায় না, আর মূলদে রাখবা মূলদ এবং রাখবা যায়। তাহলে তোমার 4 নম্বর তো বন্ধুরা হয়ে গেল। এরপর দেখো 5 নম্বর যদি আমি করতে যাই, 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বর আছে √32। এটা 5 √32। তুমি ক্যালকুলেশনে যাও যেহেতু, দেখো √32 বিশাল মান। এটাও কিন্তু তোমার চাইলে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না। তাই এই যে এখানে তোমার কত আছে দেখছো, মানটা একটু আমরা নিয়ে আসি, 5.65, 68, 54 এরকম আছে দেখো, 5.65, 68, 54 এইভাবে কিন্তু চলতেই আছে। তাই এটা কিন্তু বন্ধুরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। তাই এখানে লিখতে হবে যে এটা একটা অমূলদ সংখ্যা এবং এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এটা লিখতে হবে। তাইলে আমাদের এটার উত্তর হয়ে গেল। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এরপর আমাদের সর্বশেষ মনে হয় এখানকার কাজ, এখানে আছে কত দেখো, 121 √ এটা ধরো আমি 6 নম্বর দিলাম, তাহলে √121। তুমি 121-এর রুট দাও তো, দেখো একটা পূর্ণ সংখ্যা আছে, তাই এটা মূলদ সংখ্যা 11। তাই লিখবা কি, যে এটি একটি মূলদ সংখ্যা। এই যে অমূলদের জায়গায় লিখবা এটা মূলদ সংখ্যা, এবং এটি, কারণ এটি একটি পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ সংখ্যা না রেখা পূর্ণ সংখ্যা, কারণ এটি ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই কথাটা বন্ধু তোমরা লেখা দিবা, তাহলে তোমার কাজে। আশা করি তোমরা এই কাজগুলো বুঝতে পারছো।
এরপরে আমাদের এইখানে আরেকটা কাজ আছে। তার আগে একটু বন্ধুরা দেখে নিই যে আমাদের আসলে টিউটোরিয়ালটা কত বড় হয়েছে। যদি বেশি বড় হয় বন্ধুরা, তাহলে আস্তে ওই কাজটা আমি পরবর্তী অংশের সাথে করে দিব। আধা ঘন্টা হয়েছে বন্ধুরা, আমরা পরের কাজের সাথে ওইটা করে দেবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।